নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কেউ তোমার নিন্দা করলে কি করবে এবং কিভাবে সামলাবে নিন্দুক এবং সমালোচকদের কথা। জীবনে চলার পথে হরেক রকমের মানুষের সন্ধান মেলে। কেউ খুবই উপকারী হয়, কেউ বন্ধুসুলভ, কেউ বা বন্ধুরূপী শত্রু। এদের আমরা মুখোশধারী বলে থাকি। আবার কেউ আপনার কাজ এবং আপনাকে একদমই সহ্য করতে পারে না। চারপাশে এরকম হরেক রকমের মানুষ কাছ থেকে আপনি প্রতিনিয়ত নানা ধরনের মন্তব্য আপনাকে শুনতে হয়, হোক সেটা ভালো কিংবা মন্দ। কেউ কেউ গঠনমূলক আলোচনা করে বা সমালোচনা করে, কেউ বা ব্যক্তিগতভাবে আঘাত করার জন্যে কুটিল মন্তব্য করে। বিষয়টা হলো, সবসময় সব মন্তব্যে আপনার মেজাজ মর্জি ঠিক থাকে না, ও নাও থাকতে পারে। আর আপনি যদি হন রাগী কিংবা দুর্বল চিত্তের মানুষ, তাহলে একটা না একটা অঘটন ঘটিয়েই ফেলবেন আপনি। যার জন্যে আমাদের সমাজে অনেক অনভিপ্রেত ঘটনা ঘটছে। চলুন আজ তাহলে জেনে নিই, সমালোচনার মুখোমুখি হলে নিজেকে কিভাবে সামলাবেন এবং সমালোচকদের প্রতি আপনার ব্যবহার কেমন হবে। সমালোচনার ধরন প্রথমে বুঝতে হবে। প্রথমেই বুঝতে চেষ্টা করুন আপনার কাজের কিংবা চিন্তাভাবনার যে সমালোচনা করা হচ্ছে তা কি গঠনমূলক, নাকি শুধু আঘাত করার জন্য বলা হচ্ছে। এক্ষেত্রে শিক্ষক বা গুরুজনদের সমালোচনাগুলোকে ধরে নিতে হবে। আপনার জীবনের পাথেও তাদের সমালোচনার উদ্দেশ্য হলো আপনাকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা। অনেক ছাত্রের মাঝে শিক্ষকদের এই সমালোচনা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। তাদের জন্য বলছি, শিক্ষকের কাজই হলো আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করা। শিক্ষক বা গুরুজনের উপর শুধু রাগ না করে তাদের কথায় মনোযোগ দিন, জীবনে অনেক উন্নতি করবেন। মানুষ কখনো নিখুঁত বা পরিপূর্ণ হয় না। অল ম্যানস আর নট পারফেক্ট। মানুষ কখনোই সব দিক থেকে নিখুঁত কিংবা পরিপূর্ণ হয় না। সবাই একরকমও হয় না। তেমনি আপনাকেও মেনে নিতে হবে, আপনারও ভুল হতেই পারে। আপনার কাজেরও সমালোচনা হতে পারে, নিন্দে হতে পারে। নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিন। আপনি চাইলে আপনার বদভ্যাস কিংবা ভুলগুলোর একটা তালিকা তৈরি করুন। সমালোচনাকে কখনো খারাপভাবে নেবেন না। রাখবেন বা মনে করবেন, সমালোচনাই আপনাকে ধীরে ধীরে নিখুঁত এবং পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ব্যক্তিগত আঘাত আর সমালোচনার মধ্যে পার্থক্য বুঝুন। মনে করুন আপনার বস আপনার কাজ তেমন পছন্দ করলেন না এবং কাজের ভুল ত্রুটি ধরিয়ে দিলেন। সাথে খানিক হাসি বা বিদ্রুপাত্মক হাসি উপহার দিলেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আপনি, অর্থাৎ অধীনস্থ চাকুরে ভুল ভ্রান্তির দিকে নজর না দিয়ে সেই বিদ্রুপাত্মক হাসির প্রতি বেশি মনোযোগ দিলেন। অফিসে অনর্থক মন কষাকষি সৃষ্টি করলেন। নিজের ভুল ত্রুটির ধারণাগুলো শুধরে কাজটি আবার করুন এবং পরবর্তী কাজগুলো মন দিয়ে করলে দেখবেন আপনার বসের সেই বিদ্রুপাত্মক হাসি উৎসাহের এবং গর্বের হাসিতে পরিণত হয়েছে। বিষয়টা শুধু চাকরিজীবীদের জন্য নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ধরুন পরীক্ষায় কোনো বিষয়ে আপনি সি গ্রেড পেলেন, আপনার নিশ্চয়ই খুব খারাপ লাগবে। তার মানে এই নয় যে আপনার শিক্ষক বোঝাতে চেয়েছেন যে আপনি একটি গাধা। ওই গ্রেড দ্বারা আপনাকে বুঝতে হবে যে আপনার লেখায় বেশ কিছু ত্রুটি ছিল বা কিছু তথ্যের অভাব ছিল, তাই তিনি সি গ্রেড আপনাকে দিয়েছেন আপনার সবই উন্নতির জন্যে। ধন্যবাদ দিন সেই মানুষটিকে যে আপনার ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছে, আপনার সমালোচনা করছে। তাকে ধন্যবাদ দিন, কারণ তার সমালোচনা থেকে আপনি নিজেকে শুধরে নিয়েছেন এবং আরও সাফল্য অর্জন করেছেন জীবনে বা করবেন। এটা সমালোচক বা নিন্দুক উভয় ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এখন মনে প্রশ্নই আসতে পারে যে নিন্দুককে কেন ধন্যবাদ দিতে যাবেন। প্রথমত, নিন্দুক একজন সমালোচক, একজন ক্রিটিসাইজার, কিন্তু সমালোচককে সে খারাপভাবে বা আঘাত করার জন্যে ব্যবহার করে। ধন্যবাদ আপনার বিনয়কে প্রকাশ করছে। একজন নিন্দুককে ধন্যবাদ দিলে আপনি তার মাঝে বিনয়ের বীজও বপন করবেন। এছাড়া অজুহাত দেবেন না। যখন আপনার কাজের কিংবা আচরণের গঠনমূলক সমালোচনা হয়, তখন মাঝ থেকে কোনো অজুহাত দিয়ে উঠবেন না। মনে করুন আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, সেটা তেমন ভালো হয়নি কিংবা প্রচুর ভুল রয়েছে। তখন আপনার শিক্ষক কিংবা বস তার সমালোচনা করলে তা চুপচাপ শুনবেন কিংবা ভুলগুলো নোট করবেন, কিন্তু কখনোই অজুহাত দেবেন না বা তর্কে যাবেন না। স্যার আমি অসুস্থ ছিলাম, কিংবা স্যার আসলে আমি কাজটা ভালোভাবে করেছিলাম, কিন্তু
এই কারণে এমন হয়েছে, এই জাতীয় অজুহাত দেবেন না। এতে আপনার বস কিংবা শিক্ষকের মনে আপনার সম্পর্কে একটি বাজে ধারণার সৃষ্টি হতে পারে, যে মানুষটা বা ছেলেটি সবসময় একটা একটা কোনো এক্সকিউজ দিচ্ছে। এতক্ষণ আমরা জানলাম কিভাবে সমালোচক এবং সমালোচনাকে কিভাবে আপনি মোকাবেলা করবেন। এখন জেনে নেওয়া যায় নিন্দুককে সামলাবেন কিভাবে। নিন্দুক কেন নিন্দা করেছে বা করছে। নিন্দুকরা সাধারণত ব্যক্তিগতভাবে আঘাত করেই কথা বলে, অনেক সময় হিংসাবশত অনেকেই নিন্দা করে। তাই কেউ কেন নিন্দা করছে তা জানাটা জরুরি। ধরুন আপনি একটা নতুন জামা কিনেছেন, আপনার মনে হচ্ছে জামাটা আপনাকে বেশ ভালোই মানাবে, কিন্তু আপনার কোনো বন্ধু বলল যে জামাটাতে আপনার ভালো দেখাচ্ছে না। তারপর আপনি জামাটা কিনলেন, দেখা গেল সে এই নিয়ে অন্যদের কাছে আপনার নিন্দা করছে। তাহলে আপনার দুঃখিত হওয়ার কিছু নেই। আবার ধরুন আপনি একটা কিছু লিখলেন, আপনার কোনো বন্ধু বললেন যে লেখাটি ভালো হয়নি। হতে পারে তার আসলেই ভালো লাগেনি, কিন্তু কখনো কখনো দেখা যায় বন্ধুরা হিংসাবশত কিছু কথা বলে। যাই হোক, আপনাকে নিন্দুকের কথা থেকে ভালোটুকু গ্রহণ করতে হবে, এটাই আমার বলার মেন উদ্দেশ্য। আত্মবিশ্বাসী হন, বি সেলফ কনফিডেন্ট বা বি কনফিডেন্ট। যে যাই বলুক আপনি আপনার নীতিতে অটল থাকুন। নিন্দুকের ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকুন। নিজের কর্মে এবং ভবিষ্যৎ কর্ম কৌশলে অটুট থাকুন। নিন্দুকের কথায় কিছুতেই হাঁটু ভেঙে পড়ে গেলে চলবে না, বরং তাদের কথায় অন্তর্নিহিত কোনো অর্থ না থাকলে নিন্দুককে মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। নিজের মতো এগিয়ে যান জীবনে। নিন্দা শুনতে কারো ভালো লাগে না, কখনো কখনো মন খারাপ হয়, কেউ বা রাগারাগি করেন, কেউ বা গালিগালাজ করে, নিন্দুকের জাতি গোষ্ঠী উদ্ধার করে ছাড়েন। তাদের জন্য বলছি, আপনি যত বেশি রূঢ় আচরণ করবেন নিন্দুক তত বেশি আপনার নিন্দা করবে। বরং নিজের উদারতা এবং মানসিকতা, সৌন্দর্য দিয়ে নিন্দুককে মোকাবিলা করুন। আর এই উদারতার মাঝেই আপনার মহত্ব খুঁজে পাবে সবাই। নিন্দা কাকে বলে জানেন? পরের নামে দোষারোপ করাকে কি নিন্দা বলে? লোকে তাই বলে বটে, কিন্তু লোকে তাই মনে করে না। কে এমন আছে যে তার জীবনের প্রতিদিনই পরের নামে দোষারোপ না করে? যতদিন দোষ করতে ক্ষান্ত না হবে, ততদিন দোষারোপের মুখ বন্ধ হবে না। যে হিসাবে সকল মানুষই স্বার্থপর, যে হিসাবে সকল মানুষই নিন্দুক, প্রতি মানুষের জীবনের সমস্ত কাজ তুমি রাশিকৃত করে পরীক্ষা করে দেখো, দেখবে যে খনিতে জন্মেছে তার গায়ে তার মাটি লেগে থাকবেই। স্বার্থ যখন স্বার্থপরতার সাধারণ সীমা ছাপিয়ে ওঠে, তখনই তাকে আমরা স্বার্থপরতা বলি। নিন্দাও ঠিক তাই। যদি বলো যে মিথ্যা দোষারোপ করাকে নিন্দা বলে, তাহলে নিন্দার অর্থ অসম্পূর্ণ থেকে যায়। মিথ্যে নিন্দার একটি অংশ মাত্র। কে না জানে এমন অনেক সময় আসে যখন পর নিন্দা শোনাবার কষ্ট আমাদের নীরবে ধৈর্য ধরে সহ্য করতে হয়। কেননা আমাদের কোনো কথা বলার থাকে না। নিন্দুক ব্যক্তি প্রতি মুহূর্তে বলছে সত্য কথা বলছি, তার আর কি? কিন্তু সে সহস্র সত্য কথা বলুক না কেন, তবুও নিন্দুক বলে তার উপর কেমন এক প্রকার ঘৃণা জন্মে। কিন্তু কেন? সত্যি কথা বলছে তবু কেন তাকে নিন্দুক বলা হচ্ছে? তার একটা কারণ আছে। সত্য হোক মিথ্যা হোক, আমরা উদ্দেশ্য বুঝে নিন্দা করি। সকলেই স্বীকার করেন, পরের প্রশংসা করা মাত্রকে খোসামত বলে না। যখন কারো সদ্গুণ দেখে আমরা উৎসাহিত হৃদয় থেকে প্রশংসা বেরোয়, তখন অবশ্যই তাকে কেউ খোসামত বলে না। কিন্তু যখন তুমি তোমার নিজের স্বার্থ বা অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্যে প্রশংসা করো, সে প্রশংসা সত্য হলেও তাকে খোসামত বলা হয়। নিন্দার সম্বন্ধেও ঠিক একই কথাগুলি খাটে। তুমি একজন কুকার্য দেখে ঘৃণায় অভিভূত হয়ে যদি বজ্রকণ্ঠে তার বিরুদ্ধে তোমার স্বর উত্থাপন করো, তাহলে নিন্দিত ব্যক্তি ছাড়া আর কেউ তোমাকে নিন্দুক বলবে না। কিন্তু যখন দেখছি নিন্দা করতে আমোদ পাচ্ছ বলে তুমি নিন্দা করছো, কাল যদি পৃথিবীতে সমস্ত কুকার্য রহিত হয়, তাহলে তোমার জীবনের সুখের একটা উপাদান বিনষ্ট হয়, তাহলে তুমিও হয়তো অকাতরে তাদের সঙ্গে সহমরণে যাওয়ার আয়োজন করতে পারো। তখন তুমি যুধিষ্ঠিরের চেয়েও সত্যবাদী হও না কেন,
নিন্দুক বলে, আমি তোমার সঙ্গে কথাবার্তা রহিত করি। যখন তুমি সত্য কথা বলার জন্য নিন্দা করো না, কেবল নিন্দা করবার জন্য সত্য কথা বলো, তখন তোমার সে সত্য কথা নীতির বাজারে মিথ্যা কথার সমান দরেই প্রায় বিক্রি হবে। এতএব নিন্দার যদি একটি বাদাবাদী ব্যাখ্যা স্থির করতে যাও, তাহলে বলা যেতে পারে যে বিনা উদ্দেশ্যে বা হীন উদ্দেশ্যে পরের নামে সত্য বা মিথ্যা দোষারোপ করাকে নিন্দে বলা হয়। পরের নামে দোষারোপ করতেও পরের নিন্দা শুনতে সাধারণত লোকেরা কেন এত ভালো লাগে, এক এক সময় ভেবে দেখতে গেলে আশ্চর্য হতে হয়। মানুষের মনে সৌন্দর্য প্রিয়তা সর্বদাই জেগে রয়েছে। বীভৎস আবর্জনা রাশি দেখতে তা আমাদের আমোদ বোধ হয় না। তবে পরের নিন্দে শুনতে কেন এত তৃপ্তি? অনেক দূর পর্যন্ত অনুসন্ধান করে এর মূল দেখতে গেলে আত্মশ্লাঘায় গিয়ে পৌঁছতে হয়। নিন্দে শুনলে অলক্ষিতভাবে আমাদের মনে হয় যে আমি হলে এই কাজটা করতাম না, কিংবা আমি যে দোষ করে থাকি অমূলক, লোকেরও লোকেরও তা আছে, অমুক লোকের চেয়ে আমি ভালো, কিংবা আমি একলাই কেবল দোষী নই। এই দুটো কথা অজ্ঞাতসারে আমাদের মনে এক প্রকার গর্ব মিশ্রিত তৃপ্তি তৃপ্তি জন্মিয়ে দেয়। সকল মানুষের মনেই সৌন্দর্য প্রিয়তার ভাব রয়েছে বটে, কিন্তু শিক্ষা এবং চর্চায় যে তার উন্নতি হয় সে বিষয়ে তো আর কোনো সন্দেহ নেই। তুমি হয়তো চর্ম চক্ষে একটি কুশ্রী জিনিস দেখতে পারো না, কিন্তু তোমার হয়তো সৌন্দর্য প্রিয়তা এতদূর প্রস্ফুটিত হয়নি যে কুগুণ কুনীতির মতো একটি নিরাকার পদার্থের অসৌন্দর্য বা কুশ্রিত্ব তোমার মনে তেমন আঘাত দেয়। সুশিক্ষার গুণে জনপ্রিয়তা যখন তোমার মনে যথেষ্ট বিকশিত হবে, তখন একটা কদাচারের কথা শুনলে ঘৃণায় তোমার গা শিউরে উঠবে, কিংবা লজ্জা এবং সংকোচে তোমার মাথা হেঁট হয়ে যাবে বটে, কিন্তু সেই কথা শুনে তোমার আমোদ বোধ হবে না বন্ধুরা। বা সেই কথা নিয়ে অবকাশের সময় বৈঠকখানায় বসে 10 জনের কাছে 10টা রসিকতা বা হাস্য পরিহাস করতে রুচি হবে না তোমার। এটাই বলতে চাইছি। এটাই হলো মানুষের চরিত্র। কিন্তু সৌন্দর্যের ভাব কজন লোকের মনে এমন প্রস্ফুটিত? নিন্দা বিশ্বাস করবার দিকে আমাদের কেমন একটা টান আছে। একটা নিন্দা শুনলে আমরা প্রায় তার প্রমাণ জিজ্ঞেস করি না। আসল কথা হচ্ছে জিজ্ঞাসা করতে চাই না। বোধ হয় আমাদের মনে 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 এক প্রকার সূক্ষ্ম ভয় থাকে, পাছে তার ভালো প্রমাণ না থাকে। নিন্দে বিশ্বাস করবার দিকে মানুষের এত অনুরাগ যে যে নিন্দুকের সাক্ষী অধিকতর প্রামাণ্য বলে গৃহীত হয়। তাই বলি যে আমরা সহজেই মনে করি যে দোষী ব্যক্তি তো স্বভাবতই আপনার দোষ খালন করতে চেষ্টা করবেই বা পাবেই, সুতরাং আমরা তার কথায় কান না দিই। অনেক সময় দোষ করিনি ছাড়াও আমাদের আর কিছু বক্তব্য থাকে না। আমরা অনেক সময় বিশেষ কতগুলি গোপনীয় কারণে নির্দোষিতার প্রমাণ থাকতেও তা আমরা প্রমাণ করতে পারি না। এরকম অবস্থায় দায়ে পড়ে দশচক্রে ভগবান ভূত হয়ে পড়ি। আমরা যে নিন্দা বিশ্বাস করতে ভালোবাসি তার আর একটা প্রমাণ এই যে, মনে করো যে তুমি বিশ্বাস করছো এই অবধি পরম আমোদ করছো, কিন্তু 10জন বন্ধুর কাছে গল্প করছো যে আমি আজ থেকে তোমাকে বলি যে তার কথা বিশ্বাস করার যোগ্য নয়, তাহলে তুমি কোন মতে তা বিশ্বাস করো না? তাই বলি যে বিশ্বাস পরায়ণতা মানুষের সুস্থ ও স্বাভাবিক অবস্থা। যারা পরনিন্দা শুনতে অতি সহজেই তা বিশ্বাস করেন, তাদের হয়তো তুমি বিশ্বাস পরায়ণ বলবে। আমি তো ঠিক তার উল্টো বলি। যেমন তুমি যখন বলো আমি চারদিক অন্ধকার দেখছি, তখন তার অর্থ বোঝায় আমি কিছুই দেখতে পাচ্ছি না, অর্থাৎ অন্ধকার দেখা, কিছু না দেখার ভাষান্তর মাত্র। তেমনি নিন্দা বিশ্বাসিতা অবিশ্বাসিতার অবিশ্বাসিতার অন্য একটি নাম। তাই বলছি যে তুমি দেখতে পাবে সন্দিগ্ধ এবং কুটিল হৃদয় নিন্দা নিয়ে লেনাদেনা করে থাকেন। তুমি যথার্থ সরল এবং সন্দিগ্ধ চিত্ত ব্যক্তির কাছে কারো নিন্দা উত্থাপন করো, তিনি বলে উঠবেন, না, এমনও কি মানুষ করতে পারে? মানুষের চরিত্রের উপর তার এত বিশ্বাস যে
তিনি কেউ খারাপ কাজ করছেন তা শীঘ্র বিশ্বাস করতে পারেন না। তাই আমরা এইটা বলে থাকি যে আমাদের কাছে একটি প্রিয় নিন্দা উপস্থাপন করে বলে যে এরকম তো সকলেই বলছে। তাই নিন্দা সবাই করতে পারে না। এবং এই থেকে আমরা জীবনে শিখি, অনেক কিছু আমরা জীবনে শিখতে পারি যে নিন্দা করাই কিন্তু জীবনের সব কিছু নয়। মানুষের ভালো দিকটাও অনেক সময় তুলে ধরতে হয়। শুধু নিন্দা করলে, সমালোচনা করলেই কিন্তু মানুষের মন পাওয়াও সম্ভব নয় এবং সবার কাছে ভালো চিন্তাধারার মানুষ হিসাবেও আমরা পরিচিত হতে পারবো না। তাই প্রকাশ্যে যদি আপনার কেউ নিন্দা করে, সেই জন্যে আপনি সেই কথাটাকে অতটা গুরুত্ব দেবেন না। যদি গুরুত্ব দেওয়া হয় দেবেন, আর যদি দেখেন যে আপনাকে আঘাত করার জন্যই তিনি বলছেন, তাহলে গুরুত্ব দেওয়ার কোনো মানে নেই। কেউ যদি আপনাকে অপমান করে তাহলে তার কথার জবাব দিন, তাকে বোঝানোর চেষ্টা করুন সে যেটা বলছে সেটা সঠিক নয়। কারো কারো কথার জবাব দেওয়ার মানে এই নয় তার সাথে ঝগড়া করতে হবে। মনে রাখবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। যে একবার অন্যায় সহ্য করে সে মানুষ, যে দ্বিতীয়বার অন্যায় সহ্য করে সে মহান মানুষ। আর যে বারবার অন্যায় সহ্য করে তখন সেই মানুষটি মূর্খের পর্যায়ে চলে যায়। আপনি যদি প্রথমেই তাকে বাধা দেন তাহলে দ্বিতীয়বার অন্যায় করতে সে সাহস পাবে না, আপনার নিন্দে করতে সাহস পাবে না। আর আপনি যদি দিনের পর দিন তার অপমান মেনে নেন তাহলে এই ব্যক্তি আপনার উপর আরও চড়াও হবে আর আপনাকে অপমান করতে থাকবে, যার ফলে আপনি হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগতে থাকবেন, যার ফলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। অপরাধ না করেও নিজেকে অপরাধী ভাবতে শুরু করবেন। যখন কেউ আপনাকে অপমান করে তখন কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা জানা কঠিন হতে পারে। পরিস্থিতি কিভাবে পরিচালনা করবেন তা সম্পর্কে কয়েকটি আপনাকে টিপস বলতে পারি। সবসময় শান্ত থাকুন, আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া না করা বা ক্রোধে আঘাত না করা গুরুত্বপূর্ণ। একটি গভীর শ্বাস নিন, 10টি গণনা করুন বা প্রতিক্রিয়া দেওয়ার আগে আপনার চিন্তা ভাবনাগুলি গ্রহণ করতে কিছুক্ষণ সময় নিন। এবং আর একটা চিন্তা করুন যে এটিকে ব্যক্তিগতভাবে কখনো নেবেন না। মনে রাখবেন যে অপমানগুলি প্রায়শই আপনার সম্পর্কে যতটা না করে তার বেশি কথা বলে। অপমান আভ্যন্তরীণ না করার চেষ্টা করুন বা এটি আপনার আত্মসম্মানকে প্রভাবিত করতে দিন। দৃঢ়তার সাথে উত্তর দিন। আপনি যদি প্রতিক্রিয়া জানাতে চান তবে তা শান্ত এবং দৃঢ়ভাবে করুন। অপমান স্বীকার করুন কিন্তু পেছনে পেছনে তর্ক করবেন না, যা পরিস্থিতি বাড়াবেন না। এবং পরিবর্তে আপনার অনুভূতি এবং সীমানাগুলি একটি পরিষ্কার এবং সম্মানজনক উপায়ে যোগাযোগ করার দিকে মনোনিবেশ করুন। এগিয়ে যান। যদি অপমানটি বিশেষ করে ক্ষতিকারক বা দূষিত হয় তবে পরিস্থিতি থেকে সরে যাওয়াটাই উত্তম হতে পারে। আপনাকে আপনার চিন্তা ও আবেগ গ্রাস করতে দেবেন না। পরিবর্তে ইতিবাচক ব্যক্তি এবং অভিজ্ঞতার সাথে নিজেকে ঘিরে রাখার দিকে মনোনিবেশ করুন এবং আপনাকে ওপরে তোলে যেটি আপনার চিন্তাধারাটা। মনে রাখবেন, অপমানের প্রতিক্রিয়া জানানোর সর্বোত্তম উপায় শেষ পর্যন্ত আপনার উপর নির্ভর করে। আপনার নিজের মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া এবং এমনভাবে প্রতিক্রিয়া জানানো গুরুত্বপূর্ণ যা নিজের কাছে খাঁটি এবং সত্য বলে মনে হয়। পাবলিক অ্যাক্টিভিটি আছে যাদের তাদের নিন্দা এবং প্রশংসা দুটোই হবে, এটা জেনে রাখুন। এই দুই নিয়ে আমাদের ডিল করতে হবে সবসময়। তাই ফিডব্যাক থেকে বোঝা যায় যে অন্য ব্যক্তি বা ব্যক্তিরা আপনার কাজকে কিভাবে তারা দেখছেন। তাদের দেখা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হবে না, কারণ আপনার এবং আপনার কাজ সম্পর্কে একমাত্র যে ব্যক্তি মোটামুটি রকমের সঠিক ধারণা রাখেন সেটা আপনি, অন্য কেউ নয়। অন্য কেউ যেহেতু আপনি না, অতএব আপনার পক্ষে আপনাকে বোঝা সম্ভব নয়। তারা বিভিন্ন অনুমান করতে পারে মাত্র। তাই আর নিন্দা বিষয়ে আমি একটাই বক্তব্য, পাছে লোকে কিছু বলে, লোকে তা বলবেই ইত্যাদির মারফতে সেই রকম প্রশংসা বা স্বস্তির বেলায় থাকে না। প্রশংসায় আমরা অফ গার্ড হয়ে যাই এবং বেশিরভাগই প্রশংসাকে বিশ্বাস করে ফেলি। হাততালিতে যে অভ্যস্ত হয়ে যায়, হাততালি না হলে সে গোল দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। তাই আমি সবসময় বলে থাকি যে আমাদের
লাইফের কিছু লক্ষ্য আছে, আমি এইটা করব, ওইটা করব, এইগুলি করলে বা করতে থাকলে আমি হ্যাপি বোধ করব, কিন্তু দেখা গেল লোকে চায় আমি ক্লাউন হয়ে নাচি, তাহলে তারা হাততালি দেবে বা লোকে নিন্দা করছে, এই সমস্ত তারা চিন্তা ভাবনা করে। তাই আমাকে ঠিক করতে হবে যে কোনটা আমার সঠিক রাস্তা। সামাজিক জীব হিসাবে প্রশংসা আমাদের ভালো লাগে, প্রশংসার মূল ফাংশন কিন্তু প্রশংসাটাই নয়, বরং সম্পর্ক নির্মাণ। এই জন্যে যে এই জন্যে অয়েলিং জিনিসটা আসে, এবং অয়েলিং হলো দুর্বল প্রশংসা, যেখানে ব্যক্তি ধরতে পারেন প্রশংসাটা মিছিমিছি করা হচ্ছে, ফলে এই প্রশংসা কাজ করে না, ব্যক্তি উল্টে রেগে যান। তাই নিন্দায় যেমন নিয়ন্ত্রকের বাসনা থাকে, প্রশংসায় যে থাকে না এমন নয়। তাই ভক্তের অধীন হও চিরদিন, ভক্ত প্রশংসা করে নিয়ন্ত্রণ করতেও। এই জন্যে যে আমরা সবসময় এই চিন্তা ভাবনা করব যে কিভাবে প্রশংসা এবং নিন্দা কোনো জায়গায় কোন পরিস্থিতিতে করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ। এখানে শিক্ষিত মধ্যবিত্তের সবাই, সেই আমরা যদি দেখি যে মানুষ কিভাবে আমাকে নিয়ে প্রশংসা বা নিন্দা দুই করছে, এবং যারা নিন্দা বা প্রশংসা করছে সেই ব্যক্তিদের সম্পর্কে এবং কোনো কেন করছে সেই ব্যাপারটা বুঝলে ভালো হয় আমাদের জীবনের থেকে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে কোনো ক্রিটিসিজমকে আপনারা লাইফে বা জীবনে পজিটিভলি নিন, তাহলে আপনারা জীবনে অনেক ভালো থাকবেন। নিন্দুকরা তো নিন্দা করবেই সারা জীবন, এটা তাদের কাজ। আর আমার মোটিভেশনাল চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।